হবে 1 minute or master 30 seconds একটা quiz just to see whether you are actually there or not. তো ওটার উপর বেস করে যারা ওটা কারেক্ট অ্যান্সার করবে they will get the attendance for today. তো আমি শুরু করি। অ্যাপোলোজাইজ ফর দি অনলাইন ক্লাস। আমাদের ক্যাম্পাস আজকে ভালোই মনে হচ্ছে। আমি আজকে ক্যাম্পাসে বসে ক্লাস নিচ্ছি। there is internet, there is electricity, so hopefully today will be the last day we conduct the online class. 12টার সময় আসলে ফিজিক্যালি প্রেজেন্ট থাকলেও তোমাদের মনোযোগ ধরে রাখাটা কঠিন হয়ে যায়, কারণ তোমরা টায়ার্ড হয়ে যাও। তো এখন অনলাইন ক্লাসে it will be even more difficult, but মানে let's try together for 1 hour whether we can deliver something or learn something together. আচ্ছা, তো আমি তো গত উইকে ছিলাম না, তো তোমরা হয়তো অনেকে ক্লাস টেস্ট দিয়েছো। যারা ক্লাস টেস্ট দিয়েছো তাদের নিশ্চয়ই ম্যাটেরিয়াল আমরা যেটা কভার করেছি উইক 1 আর উইক 2 তে সেটা অনেকেরই সরগরম হয়ে গেছে। তো আমাদের আজকে কিছু রিভিশন থাকবে, আমরা কিছু প্রবলেম প্র্যাকটিস করবো, আর দুই একটা হয়তো নতুন টপিক শিখবো আর কি। ম্যাম গত তো আমাদের ফার্স্ট কোশ্চেনটা একটু মানে দেখাই দেওয়া যাবে কিভাবে করতে হবে? ওটা আসলে বুঝতে পারি নাই ম্যাম। ক্লাসে দেখাবো, এখন এটা সময় না। লেকচারের মাঝখানে হঠাৎ করে this is not the time for that, right? Everything has a right time and right place. ওকে ম্যাম। I'll see if I can find time after the lecture, but I'll not start discussing with it in the beginning of the lecture. That was not my plan. And we can do it in front of the class so that I know whoever is participating in the discussion. এখানে তো আমি তোমাকে দেখতে পাচ্ছি না, শুধু তোমাকে ডেলিভার করা হবে হয়তো এক্ষেত্রে। So I'll do it in class when you get into the physical class next week. ওকে ম্যাম। ওকে, থ্যাংক ইউ। তো আমাদের এটা হচ্ছে আউটলাইন আজকে আমরা অ্যানুইটি অ্যানুইটি টার্মটা যদি আমরা জানি, এই টার্মটা হয়তো আমরা ইউজ করিনি, বাট অ্যানুইটি সম্পর্কে আমরা জানি। অ্যানুইটি পারপিচুইটি সম্পর্কে একটু জানবো। ক্যাশ ফ্লো ডায়াগ্রামটা হয়তো আজকে প্র্যাকটিসে যেতে পারবো না, সময় কুলায়নি গতকাল। ইকুইভ্যালেন্স অফ অল্টারনেটিভস আমরা আসলে জানি, তোমরা এই প্রবলেমগুলোই ফার্স্ট 2 উইকস আমরা করেছি, সেটা হয়তো একটু রিভিশন হবে। আর প্রেজেন্ট ফোর্থ মেথডে আমরা একটু নতুন জিনিস দেখবো আর কি, সেটা I'll discuss about it when I get there. তো অ্যানুইটিটা হচ্ছে যেটাকে আমরা ইকুয়াল অ্যামাউন্ট সিরিজ বলেছি এতদিন। অর্থাৎ আমাদের যদি এরকম কোনো ক্যাশ ফ্লো থাকে যেটা ইকুয়াল ইন্টারভ্যাল অফ টাইম পিরিয়ডে অকার করে এবং সেই ক্যাশ ফ্লো অ্যামাউন্টটাও যদি ফিক্সড হয়। সো সেটার কিছু এক্সাম্পল আমরা আগে নিয়েছি। এক্সাম্পল গুলো হতে পারে হচ্ছে যে মান্থলি লোন পেমেন্ট, তুমি হয়তো কোনো লোন নিয়েছো, সেটা পেমেন্টটা তুমি দিচ্ছ, সেটা এভরি মান্থে আর এভরি ইয়ারে ইউ পে দি সেম অ্যামাউন্ট। এবং এখানে যদি মান্থলি পেমেন্ট হয় তাহলে এখানে 1 মান্থটা হচ্ছে তোমার সেই ফিক্সড পিরিয়ড। আফটার ইচ মান্থ ইউল বি পেইং আ ফিক্সড অ্যামাউন্ট, সো দ্যাট ইজ কল্ড অ্যান অ্যানুইটি। অ্যানুইটির ক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে ইট হ্যাজ টু টার্মিনেট আফটার আ finite amount of time periods. So n number of time periods পরে তোমার annuity cash flow টা শেষ হয়ে যাবে। So there's a fixed duration after which the cash flow will not continue. So that's what we call refer to as annuity. The annuity formula আমরা অলরেডি দেখে এসেছি, তোমাদের ক্লাস টেস্টে শীটের পেছন দিকে ফর্মুলা দেওয়াও ছিল। তো আমরা যদি প্রেজেন্ট ফোর্থে কনভার্ট করতে চাই, কারণ অ্যানুইটির ক্ষেত্রে সেটা বুঝতে পারছো যে প্রত্যেকটা এ আসলে ডিফারেন্ট টাইম পিরিয়ড থেকে আসবে, তাই না? সো এগুলো আসলে আমাদের যেটা থাকে, এগুলোকে যদি আমরা বলি এগুলো হচ্ছে আমাদের এ, তাহলে এগুলো কোনোটার সাথে কোনোটা আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারবো না। গুণ ভাগের তো এখানে প্রশ্ন আসছে না, কিন্তু যোগ বিয়োগ যদি আমি করতে চাই, এটা টোটাল এইগুলো যে অকার করছে, এগুলোর টোটালটা যদি আমি বুঝতে চাই, ইদার টুডে লাইক আজকের পিরিয়ডে মানে টি ইজ ইকাল টু 0 তে অথবা টি ইজ ইকাল টু এন এ, এই পিটা যদি আমরা জানতে চাই, তাহলে আমাদের এই পিটা যদি আমরা জানতে চাই অথবা এই এফটা যদি আমরা বের করতে চাই, এই এর করসপন্ডিং পি বা এফ যদি আমরা বের করতে চাই, অনলি দেন উই নো যে এটা টোটাল অ্যামাউন্টটা কত। আদারওয়াইজ যেহেতু এইগুলো ডিস্ট্রিবিউটেড, এটা টোটাল অ্যামাউন্টটা আমরা এমনিতে জাস্ট সাম আপ করলে এটা টোটালটা আমরা বুঝতে পারবো না আজকের দিনের টাকায় বা ভবিষ্যতের কোনো দিনের টাকা। সো দ্যাটস ওয়াই উই হ্যাভ টু অ্যাপ্লাই দ্য ফর্মুলা দ্যাট ইজ গিভেন অন দ্য স্লাইড। আচ্ছা, তাহলে পারপিচুইটিটা কি? পারপিচুইটিটা ইটস ভেরি মাচ, আচ্ছা, আর সিভিল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে এক্সাম্পল যেটা হতে পারে যে হয়তো তুমি কোনো ইকুইপমেন্ট লিজ নিয়েছো, সেটার জন্য তুমি একটা ইয়ারলি একটা পেমেন্ট করতে হচ্ছে তোমার, যেহেতু তুমি এটা কিনে নাওনি, সেল করোনি, মানে বাই করোনি, কাজেই হয়তো এভরি ইয়ারে তোমার একটা টাকা পেমেন্ট করতে হচ্ছে, এটা সিভিল ইঞ্জিনিয়ারিং এক্সাম্পল হতে পারে।
পারপিচুইটিটা ইজ এক্স্যাক্টলি লাইক অ্যানুইটি, অর্থাৎ আমাদের একটা ইকুয়াল অ্যামাউন্টের টাকা হয় ঢুকবে নালে বেরোবে, একটা ফিক্সড ইন্টারভ্যালে সেটা হবে, বাট দ্য অনলি ডিফারেন্স ইজ ইট রানস ফরএভার। সো অ্যানুইটি ক্ষেত্রে ইট টার্মিনেটস আফটার ফাইনাইট নাম্বার অফ পিরিয়ডস n, পারপিচুইটি ক্ষেত্রে ইট রানস ফরএভার। ওকে, সো দ্যাটস দি অনলি ডিফারেন্স। এখন এটা যখন রানস ফরএভার করে তখন এটা ফর্মুলা সিম্পলিফাইজ ড্রাস্টিক্যালি। আমরা এই যে একটা বিশাল বড় যে ফর্মুলাটা নিয়ে আমরা শুরু করি, এই ফর্মুলাটা ইট সিম্পলিফাইজ টু জাস্ট p is equal to a divided by i. So how does it simplify সেটা নিয়ে আমরা একটু পরে কথা বলবো, বা তোমরা আমাকে বলবা যে আদৌ how can we get from the annuity formula to the perpetuity formula. তো এটা যেমন হতে পারে, এটার একটা এক্সাম্পল হতে পারে, ধরো যে সিভিলের, ধরো জিআরসি স্যার নামে আমাদের বিল্ডিংটা আছে, ধরো জিআরসি স্যার ফ্যামিলি ডিসাইড করলো যে ওনারা একটা স্কলারশিপ দেবে আমাদের প্রতি ইয়ারে 4-2 থেকে যারা গ্রাজুয়েট করে যাবে সেরকম কোনো একটা স্টুডেন্টকে, অথবা যে 1-1 এসে ঢুকবে কোনো নিডি স্টুডেন্ট, তাকে একটা ওয়ান টাইম স্কলারশিপ দেওয়া হবে, সে ফর 2 লাখ টাকা এভরি ইয়ার। সো এটা যদি ওনারা ডিসাইড করেন যে দে ওয়ান্ট টু রান ইট ফর an infinite number of years, so they are not putting any end to it, তাহলে ওনাদের একটা হিসাব লাগবে যে আমি এই 2 লাখ টাকা প্রতি বছর স্কলারশিপ দিতে চাই, and this will go on forever. So how much fund do I need at the present value to run this kind of scholarship? So that can be an example of perpetuity. আর সিভিল ইঞ্জিনিয়ারিং এক্সাম্পলের ক্ষেত্রে আসলে পারপিচুইটিটা সত্যিকারের পারপিচুইটি না হলেও আমরা অনেক সময় অনেক ক্যাশ ফ্লোকে আমরা ধরে নিই যে this can actually be treated as a perpetuity rather than as an annuity. যেমন ধরো আমাদের খুব বড় সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন যেগুলো হয়, যেগুলো শত শত বছর ধরে ধরো এগুলো হ্যাং করে, অর্থাৎ এগুলো থাকতেই থাকে। যেমন ধরো তুমি কোনো ড্যাম কনস্ট্রাক্ট করলা বা কোনো ব্রিজ কনস্ট্রাক্ট করলা, সেটার লাইফ স্প্যান হয়তো আমরা 50 বছর 100 বছর ধরে ডিজাইন করি। সেসব ক্ষেত্রে তোমার আসলে অ্যানুইটি ফর্মুলাতে তুমি যে পি ভ্যালুটা পাবা এবং পারপিচুইটি ফর্মুলাতে যে পি ভ্যালুটা পাবা, দে বিকাম ভেরি ক্লোজ টু ওয়ান অ্যানাদার। সেক্ষেত্রে আমরা আর এত কষ্ট করে অ্যানুইটি ফর্মুলাটা অ্যাপ্লাই না করে উই গো ডিরেক্টলি উইথ দি perpetuity formula. So if n is around 100, you can definitely apply the perpetuity formula. You need not apply this complex annuity formula. You can assume that in this case n is infinity, even if n is finite, like 100 years, এবং you can apply the perpetuity formula. So এখন তোমরা হোপফুলি বুঝেছো, এখানে কোনো কোশ্চেন আমি একটু পরে আসছি, মানে I'll give you the option to ask questions. এখানে আমাকে তোমরা একটু যদি বলো যে মানে তোমাদের কি মনে হয় এই পারপিচুইটি ফর্মুলাটা how can we get from here to there? Why do you think যে perpetuity formula, how come the perpetuity formula is so simple compared to the annuity formula? How can I derive the perpetuity formula from the annuity formula? Any idea? আমি 1 প্লাস আই হোল টু দি পাওয়ার এন কে যদি আমি কমন নেই, তারপর হচ্ছে যদি ইনফিনিটি পরিমাণ ধরে নেই, তাহলে উপরে হচ্ছে 1 থাকে আর নিচে আই থাকে। 1 plus I to the power n, আর নিচে ডিনোমিনেটরে কি হবে? তো ওই তো কাটাকাটি চলে যাচ্ছে, কাটাকাটি চলে যাচ্ছে তো 1 প্লাস আই হোল টু দি পাওয়ার এন যদি উপর দুই থেকে মানে উপরে যদি দুই নিউমারেটর থেকে জায়গাতেই হচ্ছে কমন। 1 প্লাস আই হোল টু দি পাওয়ার এন, এটা কমন নিলে উপরে হবে হচ্ছে 1 মাইনাস 1 ওভার 1 প্লাস আই হোল টু দি পাওয়ার এন, আর বাইরে যে 1 প্লাস আই হোল টু দি পাওয়ার এন আছে সেটা হচ্ছে কাটাকাটি চলে যাচ্ছে। তাহলে এরপর যদি আমরা এন টেন্স টু ইনফিনিটি নেই, তাহলে উপরে আর কি থাকতেছে না কিছু, 1 মাইনাস 0 হয়ে শুধু 1 থাকতেছে, তো ফাইনালি শুধু এ বাই আই রিমেইনিং। ওকে, লেটস সি, প্রবাবলি ইউ হ্যাভ সেড ইট কারেক্টলি। এখানে কথা হচ্ছে যে, আচ্ছা আরেকটা কথা তাহলে বলো, সেটা হচ্ছে যে is there any condition on the value of n when this will hold? Whatever you are discussing, will it hold for any value of I, or is there any condition on I? Anyone? If I becomes negative, I becomes 0 for ম্যাম each আই case, it 0 will হওয়া hold, or যাবে না, ম্যাম আই গ্রেটার দেন আই 0 হলে 100 অ্যাপ্লিকেবল হবে। ছোট। হ্যাঁ, yes, thank you. Right.
সো হ্যাঁ, আমাদের দুইটা কন্ডিশন। তাহলে প্রথম কন্ডিশন, আমরা যখনই পারপিচুইটিতে যাচ্ছি তখন আসলে উই আর ওয়ার্কিং এট দ্য লিমিট ওয়্যার n টেন্ডস টু ইনফিনিটি। ওকে, সো এটা যদি হয় তাহলে হচ্ছে ওরা তোমরা যেটা বললা কাইন্ড অফ সেটাই। আমি যেভাবে করেছি সেটা হচ্ছে 1 প্লাস আই টু দি পাওয়ার n, এটাকে কমন নেওয়া বলেছে, আমি এটা দিয়ে ভাগ করেছি। এটা দিয়ে যদি আমি ভাগ মানে আলাদা করে ফেলি, আমাদের নিউমারেটরে যে দুইটা পার্ট আছে সেই দুইটাকে যদি ভাগ করে দিই, তাহলে প্রথম পার্টটা, একটা পার্টে থাকবে হচ্ছে 1 ডিভাইডেড বাই আই, আর আরেকটা পার্টে চলে আসবে হচ্ছে 1 ডিভাইডেড বাই যে ডিনোমিনেটরে যেটা আছে সেটা। মানে এটাকে যদি আমি ভাগ করি, এটা কাটা গেল, 1 ডিভাইডেড বাই আই থাকবে, আর এটা নিচে আই 1 ডিভাইডেড বাই এই পুরোটা থাকবে। এখন যখন আমি n টেন্ডস টু ইনফিনিটি বলছি, এবং and actually the condition has to be I যদি greater than 0 হয়, সেক্ষেত্রে 1 plus I will always be a positive value. So if 1 plus I is always a positive value, সেক্ষেত্রে n যখন tends to infinity, তখন 1 plus I to the power n will always tend to infinity. If 1 plus I to the power n tend to infinity, then এই পুরো পোর্শনটা 1 divided by I minus যে পোর্শনটা আছে, it will drop off because it will become 0. And then we will only have p is equal to a divided by I. ঠিক আছে, কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে যে I has to be greater than 0. আচ্ছা, এটা যদি আমরা ম্যাথমেটিক্যালি যারা বুঝছি তারা তো বুঝছি, যারা ম্যাথমেটিক্যালি না বুঝে, যদি আমি এমনিতে একটু ফিজিক্যাল সেন্সেও বুঝতে চাই যে আসলে ঘটনাটা কি ঘটছে। আমার যখন একটা অ্যানুইটি পারপিচুইটি সিরিজ আছে, সিরিজটা এরকম একটা সিরিজ, আমি বলছি এটা হচ্ছে ইনফাইনাইট পিরিয়ড ধরে যাচ্ছে, এবং আমি এটা প্রেজেন্ট ফোর্থ বের করার চেষ্টা করছি। তো যে ভ্যালুটা এখানে আছে, যে এটা, সেটা যে কন্ট্রিবিউশন, এটা কন্ট্রিবিউশন কিন্তু তার থেকে কম, এইটা কন্ট্রিবিউশন তার থেকে কম। তা আমি যত দূরে যাচ্ছি, আমার এইগুলো কন্ট্রিবিউশন আসলে তত কমছে। ঠিক আছে, এটা আমরা এরকম একটা সিরিজ দেখে বুঝতে পারি। তো যখন পারপিচুইটি চলতেই থাকছে, তখন একেবারে লাস্টের দিকে অনেক বেশি ইনফাইনাইটের দিকে যখন যাচ্ছে, তখন আসলে এইগুলোর কন্ট্রিবিউশন অলমোস্ট ইট বিকামস জিরো, it doesn't contribute anything to the field. So that's why it converges to a very simplified formula, a divided by I। সেটা এখানে বলার চেষ্টা করা হয়েছে। আর এটা তো আমরা বুঝতে পারছি, জাস্ট যদি আমরা একটা এক্সাম্পল নেই, যে আমাদের অ্যানুয়াল মেইনটেনেন্স কস্ট, যদি কোনো কিছু অ্যানুয়াল মেইনটেনেন্স কস্ট আমাদের হয় হচ্ছে এরকম 5 লাখ, আর 10% যদি আমাদের রেট অফ রিটার্ন হয়, তাহলে আমাদের প্রেজেন্ট ফোর্থে আমাদের কত টাকা থাকতে হবে ব্যাংকে টু পে দিস অ্যানুয়াল মেইনটেনেন্স কস্ট। আজকের টাকা আমার 50 লাখ টাকা যদি ব্যাংকে থাকে, তাহলে আমি সারা জীবন ধরে এটা মেনটেন করতে পারবো। Just ঠিক আছে, ওকে, তাহলে খুব সহজ একটা জিনিস আমরা দেখলাম এটা। এরপর আমরা আদায়, তাহলে এটা জাস্ট রিপিটেশন, এটা তাহলে আমরা করতেই পারবো যে মানে বটম লাইন হচ্ছে যে যখন আমাদের এটা ইনফাইনাইট পিরিয়ড ধরে কন্টিনিউ করবে, তখন আমাদের পারপিচুইটি ফর্মুলা বিকামস ভেরি ইজি ফর ক্যালকুলেটিং দ্য প্রেজেন্ট ফোর্থ, p বিকামস a ডিভাইডেড বাই i। তাহলে আমাদের যদি একটা এক্সাম্পল নেই, যে একটা ড্যামের কস্ট হচ্ছে, ড্যাম বানাতে কস্ট হবে হচ্ছে 500 মিলিয়ন। আচ্ছা, এটা আর এখন দেখায় না, এটা আমাদের কুইজের সময় আমরা সলভ করবো। কুইজে এরকম কিছু একটা থাকবে, একটুখানি চেঞ্জ করা হচ্ছে, না গত ক্লাসে এই প্রবলেম দেওয়া হয়েছিল গতদিন, এই জন্য আজকে চেঞ্জ করা হচ্ছে। ওকে, আচ্ছা, ক্যাশ ফ্লোতে আমি এখন যাব না, আমি এখন যেটাতে যাব সেটা হচ্ছে ইকুইভ্যালেন্স অফ অল্টারনেটিভস। ওকে, ইকুইভ্যালেন্স অফ অল্টারনেটিভস এ যদি যাই, এখন ইকুইভ্যালেন্স অফ অল্টারনেটিভস বলতে আমরা কি বুঝছি, এটা আসলে আমরা গত দিকেও দেখেছি কিছুটা, এবং তোমাদের এক্সাম্পল এটার উপরেই ছিল। তো দুইটা ক্যাশ ফ্লো সিরিজকে, ক্যাশ ফ্লো সিরিজ যদি দুইটা ক্যাশ ফ্লো সিরিজ কেন বলছি, কারণ আমার ডিফারেন্ট প্রজেক্টের জন্য ডিফারেন্ট ক্যাশ ফ্লো থাকতে পারে, ডিফারেন্ট প্রজেক্টে আমি ডিফারেন্ট ভাবে এনভিশন করতে পারি। কোনটা হয়তো আপফ্রন্ট কস্ট বেশি হবে, অথবা কনস্ট্রাকশন কস্ট বেশি হবে, কোনটা হয়তো মেইনটেনেন্স কস্ট বেশি হবে। তো এখন এই মাল্টিপল অল্টারনেটিভস এর মধ্যে আমি কোন অল্টারনেটিভটা চুজ করব, সেটার জন্য আমাদের এই ইকুইভ্যালেন্স অফ অল্টারনেটিভস এর দরকার হয়। তাহলে ডিফারেন্ট কাইন্ড অফ ক্যাশ ফ্লো থাকে, সেটাকে আমি একটা মানে whether I can bring it to the same page, bring it on the same page so that we can compare it. এটা যেমন গত ক্লাসে হয়তো তোমাদের সেকশনে বলেছি নাকি জানি না, বাট এটা আমরা ইউজ করেছি, হয়তো অ্যাপেলস এন্ড অরেঞ্জেস আমরা কম্পেয়ার করতে পারবো না। তো সেই ক্ষেত্রে whether we can bring it on the same year so that we can compare two different types of cash flows। ঠিক আছে, এখন এইটা এস্টাবলিশ করার ইকুইভ্যালেন্স এস্টাবলিশ করার মেথডটা কি? আমাদের 4টা মেথড আছে, তার মধ্যে 3টা মেথড আসলে আমরা অলরেডি দেখে ফেলেছি। যদিও প্রেজেন্ট ফোর্থ মেথডের কিছু কমপ্লেক্সিটিতে আজকে আমরা যাব, বাট মেইনলি 3টা মেথড আমরা অলরেডি দেখে ফেলেছি। একটা হচ্ছে প্রেজেন্ট ফোর্থ মেথড, একটা হচ্ছে ফিউচার ভোক্স মেথড, একটা হচ্ছে অ্যানুয়াল ভোক্স মেথড। এই 3টা আমরা দেখেছি।
আর আরেকটা হচ্ছে রেট অফ রিটার্ন মেথড, এটা আমরা দেখবো, এটা আমাদের সিলেবাসে আছে, তবে আজকেই হয়তো দেখবো না, আজকে আমি জাস্ট একটু হয়তো ডেফিনিশনটা বলবো। আচ্ছা, এখানে কথা হচ্ছে, এটা আমি তোমাদের ক্লাসে বলেছি, বাট এখানে স্লাইডে মেনশন করার কারণ হচ্ছে যাতে এটা আমাদের মাথায় ঢোকে, কারণ যেহেতু ক্লাসে আমরা অনেকেই হয়তো কনসেন্ট্রেশন রাখতে পারি না। সেটা হচ্ছে যে irrespective of which method I choose, my conclusion should be the same. এখানে প্রেজেন্ট পোর্ট বিশেষ করে প্রথম তিনটা মেথডের ক্ষেত্রে এটা খুবই অ্যাপ্লিকেবল। আমি প্রেজেন্ট পোর্ট মেথডে পেলাম যে আমার অল্টারনেটিভ এ ইজ বেটার, মানে আল বি বেটার, মানে অবভিয়াসলি আমি ধরে নিচ্ছি যে আল বি আ রেশনাল ডিসিশন মেকার, যেক্ষেত্রে আমি কস্টটাকে মিনিমাইজ করতে চাইবো এবং বেনিফিটটাকে ম্যাক্সিমাইজ করতে চাইবো। আর কেউ যদি বলো যে না আমি একবার কস্ট ম্যাক্সিমাইজ করবো, বেনিফিট মিনিমাইজ করবো, দেন ইটস আ ডিফারেন্ট স্টোরি। বাট তোমার অবজেক্টিভ যদি সেম থাকে যে আল মিনিমাইজ দ্য কস্ট এন্ড আল ম্যাক্সিমাইজ দ্য বেনিফিট, সেক্ষেত্রে irrespective of whether you choose present growth method, future growth method or annual growth method, you should always be able to arrive at the same result. এটা যদি আমরা অ্যারাইভ করতে না পারি তাহলে আমাদের বুঝতে হবে যে আমাদের কোথাও একটা অসুবিধা হচ্ছে, আমাদের প্রবলেম ফর্মুলেশনে অর ইন দি অ্যাপ্লিকেশন অফ দ্য ফর্মুলা বা ইন দি ক্যালকুলেশন, somewhere we are making some mistake. So ইনিশিয়াল পিরিয়ডে যদিও আমরা প্র্যাকটিক্যালি কখনোই এই তিনটার মধ্যে মাল্টিপল মেথড অ্যাপ্লাই করব না, কিন্তু ইনিশিয়াল পিরিয়ডে since we are learning now, it's better যে you apply at least one or two formula just to check whether you are understanding correctly and whether you are arriving at the same result. আচ্ছা, আর ইন প্র্যাকটিস আসলে আমরা যেটা করি যে এই তিনটার মধ্যে, তাহলে আমি রেট অফ রিটার্নে আপাতত কথা বলছি না, এই তিনটা যেহেতু আমাকে একই রেজাল্ট দিচ্ছে তাহলে আমি কোনটা চুজ করবো, সেটা অনেক সময় ডিসিশন কনটেক্সটের উপর ডিপেন্ড করে। ডিসিশন কনটেক্সট কিরকম, যে ধরো আমি এখন বের করতে চাই যে আমার প্রতি বছর ওই মেনটেন্যান্স ফিটা আমার যেটা দিতে হবে, সেটা দেওয়ার মতো আমার ক্যাপাসিটি থাকবে নাকি, এটা যদি আমি বের করতে চাই তাহলে আমি অ্যানুয়াল গ্রোথ মেথড অ্যাপ্লাই করবো। আমি যদি বের করতে চাই 10 বছর পরে আমার অ্যাকাউন্টে কত টাকা হবে ম্যাচিওর হওয়ার পরে আমার কোনো একটা বন্ড, তাহলে আমি ফিউচার গ্রোথ মেথডে যাবো। এরকম কাজে আমি কোন কনটেক্সটে ডিসিশনটা মেক করতে চাচ্ছি, সাধারণত সেই কনটেক্সটে আমরা ফর্মুলাটা চুজ করি, যে কোন ফর্মুলাটা বা কোন মেথডটা আমরা অ্যাপ্লাই করবো। আচ্ছা, তাহলে এটা আবার প্রেজেন্ট পোর্ট মেথডটা একটু এটা রিভিউ হবে রিক্যাপের মতো। তো প্রেজেন্ট পোর্ট মেথড আমরা সবাই জানি যে আমাদের ডিস্ট্রিবিউটেড ক্যাশ ফ্লো থাকবে, সেটাকে সবকিছুকে যদি আমি ক্যাশ ফ্লো গুলোকে যদি ইফ আই কনভার্ট ইট টু টি ইজ ইকুয়াল টু 0, সেক্ষেত্রে আমরা এটাকে প্রেজেন্ট পোর্ট বলি। এখন এটার আগে আমি আবার একটা এন লাগিয়েছি, কেন এন লাগানোর কারণ হচ্ছে তোমরা অনেকেই জিপিটি ইউজ করে গতদিনই এনপিভি করে ফেলছিল, তারা কোনো মার্কস পাওনি ইন ক্লাস অ্যাসেসমেন্টে। কিন্তু এন লাগানোটার কারণ হচ্ছে এটা আমরা বলছি নেট প্রেজেন্ট পোর্ট। আর নেট কথাটার মানে হচ্ছে তার মানে আমার ক্যাশ ফ্লোর মধ্যে কিছু ক্যাশ ফ্লো পজিটিভ সাইডে থাকতে পারে, কিছু ক্যাশ ফ্লো নেগেটিভ সাইডে থাকতে পারে, অর্থাৎ আমার কস্ট এবং বেনিফিট দুটোই থাকতে পারে, আমার আর্নিং এবং ফি দুটোই আমার থাকতে পারে। এই দুটো মিলিয়ে যে নেট ভ্যালুটা আসবে সেটাকে আমি নেট প্রেজেন্ট পোর্ট বলছি। সিমিলারলি ফিউচার গ্রোথের ক্ষেত্রে আমি যদি আমার ডিফারেন্ট ডিস্ট্রিবিউটেড ক্যাশ ফ্লোকে আমি ফিউচারে কোনো ইয়ারে অর্থাৎ টি ইজ ইকাল টু এন পিরিয়ডে কনভার্ট করতে চাই, তাহলে সেটাকে আমি বলবো হচ্ছে ফিউচার গ্রোথ। এবং এখানে যেহেতু আমার আই ক্যান হ্যাভ পজিটিভ অ্যান্ড নেগেটিভ ক্যাশ ফ্লোজ, সো দ্য summation of that when I convert it at a period t is equal to n, I can call it net future growth. অ্যানুয়াল গ্রোথের তো এটারও আসলে নেট হতে পারে, বাট আমরা সাধারণত নেট কথাটা ইউজ করি না, কারণ এখানে সাম হচ্ছে না অ্যাক্রস অল দ্য ইয়ার্স। আমি যেহেতু সাম বা ডিডাকশন করছি না, এটা আমরা নেট ইউজ করি না। এটা যেহেতু একটা ইয়ারই থাকবে, কিন্তু একটা ইয়ারের মধ্যেও কিন্তু আমার কস্ট এবং বেনিফিট দুইটাই থাকতে পারে, অর্থাৎ পজিটিভ সাইড এবং নেগেটিভ সাইড ক্যাশ ফ্লো থাকতে পারে। সেখান থেকে আমি অ্যানুয়াল গ্রোথটা বের করতে পারি। আচ্ছা, রেট অফ রিটার্নটা আমরা পরে শিখবো, আজকে শুধু একটু ডেফিনিশনটা বলি। রেট অফ রিটার্নটা কি? আচ্ছা, এখানে ডেফিনিশনটা অনেকের কাছে হয়তো প্রথমে ঝামেলা মনে হতে পারে, বাট আসলে ভেরি ইজি। আচ্ছা, প্রেজেন্ট গ্রোথ, ফিউচার গ্রোথ, অ্যানুয়াল গ্রোথ ক্যালকুলেট করার জন্য আমাদের কিন্তু তোমাকে একটা আই দিয়ে দিতে হবে, তাই না? এখানে আই হ্যাভ টু গিভ ইউ অ্যান আই, অথবা ইউ হ্যাভ টু অ্যাসিউম অ্যান আই। ওকে, রেট অফ রিটার্নটা হচ্ছে ইউ উইল ক্যালকুলেট অ্যান আই দ্যাট উইল গিভ ইউ 0 নেট প্রেজেন্ট গ্রোথ, সো দ্যাট ইজ ইউর রেট অফ রিটার্ন। অর্থাৎ আমি তোমাকে একটা আই দিয়ে বলছি যে আমার মনে হচ্ছে এইটা হবে আই তোমার প্রজেক্ট লাইফে, দিস ইজ দ্য আই দ্যাট ইউ উইল এনকাউন্টার। সো তুমি সেটা ধরে নেট প্রেজেন্ট গ্রোথ, ফিউচার গ্রোথ, অ্যানুয়াল গ্রোথ ক্যালকুলেট করতে পারবে। কিন্তু রেট অফ রিটার্ন আবার তুমি ক্যালকুলেট করতে পারবে। রেট অফ রিটার্নটা ক্যালকুলেট করে তুমি কি করতে পারো, তুমি আইআর যেটা রেট অফ রিটার্ন, এটাকে ইউ ক্যান কম্পেয়ার দ্যাট উইথ আই।
অর্থাৎ এই আয়ের থেকে বেশি না এই আয়ের থেকে কম সেটা তুমি কম্পেয়ার করতে পারো। এই রেট অফ রিটার্ন আয়টা কি? রেট অফ রিটার্ন হচ্ছে আয় হচ্ছে সেই আয় যেটা তোমার নেট প্রেজেন্ট পোর্টকে জিরো করবে। এটা আমরা আরো সামনে অনেক দেখবো, তো আজকে এটা না বুঝলে অসুবিধা নেই। আচ্ছা, এই এক্সাম্পলটা জাস্ট হচ্ছে টু ব্রিং এভরি ওয়ান অফ আস অন দ্য সেম পেজ। তোমরা যারা এক্সাম দিয়েছো তারা আমার মতোই পারো বা আমার থেকে বেশি শিখে গেছো নিশ্চয়ই, যে প্রেজেন্ট ফোর্থ ফিউচার বোর্ড ফর্মুলা আমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারি। এটা হচ্ছে জাস্ট আমাদের কারো যদি কোনো কনফিউশন থাকে, এটা হচ্ছে লাস্ট এক্সাম্পল দ্যাট আই এম গিভিং অন দিস ভেরি সিম্পল ম্যাথ, যে আমাদের টু পেমেন্ট অপশনস আছে টু পারচেজ আ ল্যান্ড। তুমি ধরো জমি কিনতে চাও, ইউ হ্যাভ টু অপশনস, ইউ পে ইদার 10 lakh today or you pay 4 lakh every year for next 4 years. Okay? তাহলে এইটা আমার একটা অপশন হতে পারে যে আমি 4 বছর ধরে 4 লাখ করে টাকা দিব, এটা আমার অল্টারনেটিভ এ। আরেকটা আমার অপশন হতে পারে আমি আজকের দিনেই, এটা আমি উপরে দেখানোর কোনো কারণে এটা নিচেও দেখাতে পারতাম, আজকের দিনে আমি 10 লাখ টাকা দিয়ে দেব। ঠিক আছে, এখন which option should I choose and why? আচ্ছা, এখানে আমার ডিসিশন ভ্যারিয়েবল, এটা নিয়ে অনেকে মানে কারো কনফিউশন হচ্ছিল ইন ক্লাসে। এটা আমাকে কি বলতে পারো যে এখানে আসলে মানে which option would you choose, how will you select? একটু এক সেকেন্ড একটু ধরো তো এখানে। সরি অ্যাবাউট দ্যাট। আচ্ছা, তাহলে আমি আমার ডিসিশনটা কি হবে? আমি ল্যান্ড পারচেজ করতে চাচ্ছি, তো হাউ ডু আই ডিসাইড? আমি কোনটা, ধরো আমি এটা 10 লাখ পেলাম, এটা থেকে একটা কিছু ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট পেলাম, আহ, তো মানে হাউ ডু আই ডিসাইড হুইচ অপশন শুড আই গো উইথ, মানে হোয়াট ইজ মাই ডিসিশন ক্রাইটেরিয়া? এক্ষেত্রে আমি নিউমেরিক্যাল ভ্যালুর কথা বলছি না, বাট হোয়াট ইজ মাই ডিসিশন ক্রাইটেরিয়া? ক্যান এনিওয়ান টেল? এটা কম হ্যাঁ, হবে তাই। ম্যাম ওইটা। এগুলোর ক্ষেত্রে আরেকবার একটু বলবো, দুজন কথা বলাতে বুঝি। দুইটার মধ্যে যেটা প্রেজেন্ট ওর কম হবে ওইটা চুজ করবে। রাইট, এক্স্যাক্টলি। কারণ আজকে তোমার টাকাটা মানে র্যাশনালি দ্যাট ইজ দ্য অপশন ইউ ক্যান গো উইথ, যেটা আজকে প্রেজেন্ট ফোর্থ কম হবে কারণ তুমি বেশি টাকা দিতে চাও না, তো দ্যাট ইউ ক্যান গো উইথ। এটা কোনো কোনো ক্ষেত্রে এটার অ্যাবারেশন হতে পারে, সেটা নিয়ে আমরা একটু পরে ডিসকাস করছি। আচ্ছা, তাহলে 10% নমিনাল রেট করা, সেমি অ্যানুয়াল কম্পাউন্ডিং। তাহলে এক্ষেত্রে প্রথমে কি করতে হবে? আমরা যারা ক্লাসের জন্য প্রিপেয়ার করছি তাদের জন্য এটা খুবই সিম্পল। আমাদের প্রথমে কি করতে হবে? আমাদের আয় একটা দেয়া আছে, এটা হচ্ছে আমাদের আয়। প্রথম কাজ আমাদের কি হবে? আই ইফেক্টিভটা বের করে নেব। রাইট, আই ইফেক্টিভটা বের করবো। তাহলে এখানে 1 প্লাস আমাদের আয়টা হচ্ছে 0.10 ডিভাইডেড বাই, এখানে যেহেতু সেমি অ্যানুয়াল কম্পাউন্ডিং, আমার এম এর ভ্যালু কত? কয়বার কম্পাউন্ডিং হবে আমরা এক বছরে? 2বার। 2বার, রাইট। 2 এখানে, তাহলে টু দি পাওয়ার 2 এবং মাইনাস হচ্ছে 1। 1.1025 কত হবে? 0.1025 0.10। হ্যাঁ, একটু 100 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তাহলে 10.25 10.25%। 10.25%। থ্যাংক ইউ। 10.25%। এরপরে আমরা এই কি করতে পারি? হয়তো এখন যেহেতু প্রেজেন্ট করতে এখানে এই যেমন ডিসিশনটা, তুমি কিন্তু উল্টাটাও করতে পারো। উল্টাটা কখন তুমি করবা? তুমি যদি মনে করো যে আম, আমার কাছে এখন 10 লাখ টাকা নাই, আমি 10 লাখ টাকাটা আসলে প্রতি বছরে দিলে কত ইকুইভ্যালেন্ট আমি সেটা বের করতে চাই, তো তখন তুমি অ্যানুয়াল মোড মেথডে যেতে পারো। কিন্তু আজকের দিনে তুমি যদি ডিসাইড করো যে না, আমি টাকাটা দিতে চাই, ডাউন পেমেন্ট করতে চাই, লেট মি সি 4 লাখ টাকা করে দিব নাকি 10 লাখ, তখন তুমি 4 লাখ টাকাকে প্রেজেন্ট করতে নিয়ে আসতে পারো। তো আমি হলে আমার মাথায় সিম্পলি ওটাই আসবে যে 4 লাখ টাকাকে আমি পি বাই এ যে ফর্মুলাটা আছে, পি বাই এ রেশিও যে ফর্মুলাটা আছে, যেটা আমরা মাত্র দেখলাম, 1 প্লাস আই টু দি পাওয়ার এন মাইনাস 1 ডিভাইডেড বাই আই ইন্টু 1 প্লাস আই টু দি পাওয়ার এন, এটা দিয়ে আমরা প্রেজেন্ট করতে নিয়ে আসতে পারি। প্রেজেন্ট করতে আনলে এটা খুব সম্ভবত it will be something greater than 10 lakh, will be something around 12 lakh if I'm not wrong. জি কারো কারো এখনো যদি কনফিউশন থেকে থাকে, 4 লাখকে কিন্তু আমি যেহেতু 4 লাখটা ডিস্ট্রিবিউটেড 4 বছরে, ইয়ার 1, ইয়ার 2, ইয়ার 3, ইয়ার 4 এ, আমি কিন্তু 4 ইন্টু 4 করে এটা 16 লাখ ভাবতে পারি না। হ্যাঁ, এটাকে কিন্তু আমার প্রেজেন্ট করতে আনতে হবে। প্রেজেন্ট করতে আনলে আমি দেখবো যেহেতু এই 4 লাখ গুলো সেকেন্ড ইয়ারের 4 লাখ আসলে
ফার্স্ট ইয়ারে 4 লাখ আসলে আজকের দিনে 4 লাখের থেকে কম, সেকেন্ড ইয়ারে 4 লাখ আরো কম, এরকম করে টাকাটা কমে যাচ্ছে। এই কারণে এটা আসলে 16 লাখ না, প্রেজেন্ট করতে আনলে দেখবা এটা will be something around 12 lakh, which is much less than 16 lakh. But still it's greater than 10 lakh. So probably the rational decision will be to pay 10 lakh today and purchase the land rather than distributing. কিন্তু এমন কি কোনো কন্ডিশন হতে পারে যখন আমি বুঝতে পারছি আমার 4 বছরে ডিস্ট্রিবিউট করে দিলে আমার বেশি দিতে হবে, কিন্তু তারপরেও আমি ওই 12 লাখকেই যাচ্ছি, অর্থাৎ আমি 4 লাখ করে দিতে চাচ্ছি, আমি 10 লাখ দিতে যাচ্ছি না, এরকম কি কোনো আউটসাইড দ্য নিউমেরিক্যাল ক্যালকুলেশন এরকম কোনো কন্ডিশন হতে পারে নাকি? মেবি আমার হাতে এই পরিমাণ টাকা নাই এখন, বা রেগুলারলি আমার বেতনের মাধ্যমে আসবে। এক্স্যাক্টলি, ভেরি গুড। আমি হয়তো ফোর্সই করতে পারছি যে আমি 4 লাখ টাকা আমি প্রতি বছরে আমি জমায় 4 লাখ বানাতে পারবো, আমার হয়তো কিছু আছে 2 লাখ করে আমি হয়তো বেতনের সাথে মিলাই টিলাই আমি 4 লাখ বানাতে পারবো, কিন্তু আমি এখন 10 লাখটা আমার পক্ষে অ্যাফোর্ড করা সম্ভব না। সেক্ষেত্রে কিন্তু ইটস ওকে ইফ ইউ গিভ দ্যাট explanation, then even if it's 12 lakh is greater, you can still go for the 10 lakh. That is okay, perfectly all right, if you can explain it. Okay. তো আশা করি এই ধরনের প্রবলেম আমরা পারবো, এই ধরনের প্রবলেম থেকে হয়তো একটা প্রবলেম, ছোট কোনো প্রবলেম আমাদের টার্ম ফাইনালও থাকবে, বাট এই ধরনের প্রবলেম হয়তো আমাদের আর দেখা হবে না। সো দ্যাটস দ্য এন্ড অফ ইট। ওকে, আচ্ছা আচ্ছা, এখন এতদিন আমরা যে আসলে প্রবলেম গুলো শিখেছি সেটাতে আমরা দেখিয়েছি যে ইকুয়াল লাইফস, অর্থাৎ প্রজেক্ট গুলোর ইকুয়াল লাইফ দেখেছি। আনইকুয়াল লাইফ যদি হয়, অর্থাৎ দুইটা, আমরা হয়তো প্রজেক্ট সেভাবে দেখিও নাই, বাট ইকুয়াল লাইফস এর আমরা যা ফর্মুলা শিখেছি তাতে প্রজেক্ট গুলো যদি ইকুয়াল লাইফ টাইম থাকে আমরা সহজেই ফর্মুলা অ্যাপ্লাই করে দুইটা প্রজেক্টকে কম্পেয়ার করতে পারি। কিন্তু এখন কথা হচ্ছে আমার প্রজেক্ট যদি আনইকুয়াল লাইফস এর হয়, অর্থাৎ কোন প্রজেক্ট ধরো 3 বছর, কোন প্রজেক্ট 6 বছর, সেক্ষেত্রে একটা 3 বছরের প্রজেক্টের 3 বছরের ক্যাশ ফ্লো প্রেজেন্ট পোর্ট বের করলাম, আর কোন একটা প্রজেক্টের ধরো 6 বছরের প্রজেক্টের ক্যাশ ফ্লো প্রেজেন্ট পোর্ট বের করলাম, এই দুটো আসলে again it will still be an apple and orange comparison. So if the projects have unequal lives, সেক্ষেত্রে আমাদের আসলে কিছু এক্সট্রা কমপ্লিকেসি চলে আসে, সেটা আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। আনইকুয়াল লাইফসটাকে আমরা ইকুয়াল লাইফসে কনভার্ট করতে পারি দুই ভাবে। একটা মেথড হচ্ছে কমন মাল্টিপল মেথড। কমন মাল্টিপল মেথড মানে আমার যদি তাহলে এখন আমার প্রজেক্টে কোনোটা হচ্ছে আছে ধরো 2 বছর আছে, কোনোটা আছে হচ্ছে 3 বছর, আর কোনোটা আছে হচ্ছে 3 বছর। এখন আমি যেটা করতে পারি যে কমন লিস্ট কমন মাল্টিপল অফ দিস টু ডিফারেন্ট নাম্বার অফ ইয়ার্স দিতে পারি। তা লিস্ট কমন মাল্টিপল আমার কত হবে? 2 আর 3 এর 6। তাহলে 6 বছর নিয়ে আমি কাজটা করব, অর্থাৎ যেটা 2 বছর প্রজেক্ট আছে সেটাকে আমি 3 বার রিপিট করতে হবে, তার ক্যাশ ফ্লোটাকে একবার তো আছেই, আরো 2 বার রিপিট করে এটাকে 6 বছর বানাতে হবে। 3 বছরের প্রজেক্ট যেটা আছে সেটারও লাইফটাকে একবার তো আছেই, আরেকবার রিপিট করে এটাকে 6 বছর বানাতে হবে। সেভাবে আমি তখন both will become of 6 years, and then I can calculate the present worth and then compare the projects in terms of benefit cost. আরেকটা মেথড হতে পারে হচ্ছে স্টাডি পিরিয়ড মেথড। স্টাডি পিরিয়ড মেথডটা হচ্ছে যে ক্ষেত্রে আমি এই দুইটা নাম্বার অফ ইয়ার্স এর মধ্যে যে কোনো একটা ইয়ার্স চুজ করে নিব। যে আমি ধরে নিলাম আমি 3 বছরের জন্য ক্যালকুলেট করতে চাই, সেই ক্ষেত্রে 2 বছরের যে প্রজেক্ট আছে সেটাকে 1 বছর বাড়িয়ে নিতে হবে, আর 3 বছরের প্রজেক্ট যেটা আছে সেটা তো কিছু করতে হবে না। আর যদি আমি 2 বছর সিলেক্ট করি সেক্ষেত্রে 3 বছর প্রজেক্টটাকে কাট অফ করতে হবে। কাট অফ করা মানে এই 1 বছরে যে ইনকামটা হতো সেটাকে স্যালভেজ ভ্যালুতে কনভার্ট করতে হবে, যে সেটা 2 বছরে আমি তো তাহলে 1 বছর এই প্রজেক্টে ফেলে দিচ্ছি, তাহলে প্রজেক্টের এখনো এতগুলো ভ্যালু বাকি আছে, সেটাকে আমার একটা পজিটিভ কস্ট হিসেবে, পজিটিভ ক্যাশ ফ্লো হিসেবে দেখাতে হবে। আমরা এক্সাম্পলে যাব, প্রবলেম করব, তখন আমাদের এগুলো ক্লিয়ার হবে। বাট দিস আর দ্য টু মেথডস that we need to apply when the projects have unequal number of lives. আচ্ছা, আরেকটা হচ্ছে আমাদের ইনফাইনাইট লাইফস। ইনফাইনাইট লাইফসটা আসলে আমরা অলরেডি দেখে আসছি। ইনফাইনাইট লাইফস হলে, আর তখন আমাদের প্রেজেন্ট পথে যাওয়ার জন্য ইনফাইনাইট হলে সবগুলো প্রজেক্ট ইনফাইনাইট, সেক্ষেত্রে আর এটাকে 2 বছর 3 বছর তখন আর এলসিএম করা, একটা শর্টার পিরিয়ড স্টাডি পিরিয়ড সিলেক্ট করা, এগুলোতে আর যাওয়ার দরকার নেই। সেক্ষেত্রে উই ক্যান ডিরেক্টলি অ্যাপ্লাই দি, আমরা যে ফর্মুলাটা আসলে দেখলাম এটার একটা গালভরা নাম, বাট দিস ইজ নাথিং বাট হোয়াট উই হ্যাভ just observed is the capitalized equivalent cost formula, which is
যেটা ইনিশিয়াল কস্ট আছে সেটা তো প্রেজেন্ট করতেই আছে, সেটা টি ইজিক্যাল টু জিরোতেই আছে, সেটার আর কনভার্সনের কোনো দরকার নেই। আর যেটা এটা ছাড়াও যদি অপারেশনাল মেইনটেনেন্স কস্ট কিছু থেকে থাকে, যেটাকে আমরা অ্যানুয়াল কস্ট বলি, সেটাকে জাস্ট সিম্পলি আমরা যেটা পারপিচুইটি ফর্মুলা আছে সেই পারপিচুইটি ফর্মুলা দিয়ে কনভার্ট করে নিচ্ছি প্রেজেন্ট করতে। ঠিক আছে, এটা আশা করি কারো বুঝতে অসুবিধা নেই। আমি তারপরও একটা ক্যাশ ফ্লো ডায়াগ্রাম থেকে বুঝাই দিচ্ছি, বোঝানোর চেষ্টা করছি। এটা হচ্ছে আমার একটা হচ্ছে কস্ট, ক্যাপিটাল কস্ট, আর এছাড়া আমার কিছু অপারেশনাল মেইনটেনেন্স কস্ট প্রতি বছর থাকতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে আমার এ ভ্যালু, প্রতি বছর একটা অপারেশনাল মেইনটেনেন্স কস্ট থাকতে পারে। তাহলে যেটা আমার ইনিশিয়াল কস্ট আছে, এটা তো আমার অলরেডি ইনিশিয়াল কস্ট, এটাকে প্রেজেন্ট করতে কনভার্ট করার জন্য আমার কোনো ফর্মুলা লাগবে না। আর এই যেটা অ্যানুয়াল কস্ট আছে সেটাকে আমি জাস্ট পারপিচুইটি ফর্মুলা দিয়ে আমার রেট অফ রিটার্ন দিয়ে ভাগ করে দিব, তাহলে আমার ক্যাপিটালাইজ ইকুইভ্যালেন্ট কস্ট এটা কনভার্টেড হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ইনফাইনাইট লাইফের জন্য লাইফ বিকামস ভেরি ইজি। আর অবভিয়াসলি এটা আমাদের মাথায় রাখতে হবে, বা এটা আমরা নিশ্চয় বুঝি যে প্রেজেন্ট পথ হচ্ছে যদি শুধু কস্ট ইনভলভ থাকে সেক্ষেত্রে যেটা লোয়ার প্রেজেন্ট পথ, দ্যাট উইল বি মাই চোজেন অল্টারনেটিভ। আর যদি বেনিফিট কস্ট দুটাই ইনভলভ থাকে সেক্ষেত্রে যেটা আমাকে হায়ার প্রেজেন্ট পথ দিবে সেটা দ্যাট উইল বি মাই চোজেন অল্টারনেটিভ। এগেন এগুলো থিওরিতে বলতে গেলে আসলে কঠিন লাগে, প্র্যাকটিসে করতে গেলে দিস থিংস বিকামস ভেরি ইজি। আচ্ছা, তাহলে চলো আমরা একটা প্রবলেম দেখি। প্রথমে একটা সিম্পল প্রবলেম দিয়ে শুরু করি। আরএইচটি তো তোমরা জানো, আরএইচটি হচ্ছে রোডস অ্যান্ড হাইওয়েজ ডিপার্টমেন্ট। এরা হচ্ছে আমাদের দেশে যেগুলো ন্যাশনাল রিজিয়নাল হাইওয়ে, বড় যেগুলো হাইওয়ে গুলো, এগুলোর মেইনটেনেন্স এবং কনস্ট্রাকশনের দায়িত্ব থাকে, এগুলোর ওনারশিপ আসলে ওদের। আর এলজিইডি হচ্ছে যেগুলা লোকাল রোড গুলো হয় সেগুলোর ওনারশিপ ওদের থাকে। তাহলে আরএইচটি একটা ব্রিজ ডিজাইন করার জন্য দুইটা অপশন আছে ওদের। একটা অপশন হচ্ছে যে টাইপ এ তে ওরা 50 ক্রোর লাগবে কনস্ট্রাকশনে, আর অপারেশন মেইনটেনেন্সে হচ্ছে ওদের প্রতি বছর বছর আবার 7.5 ক্রোর করে দিতে হবে। আর অপশন বি হচ্ছে ওদের কনস্ট্রাকশনে চলে যাবে 75 ক্রোর, আর তারপরে অপারেশনাল মেইনটেনেন্সে প্রতি বছরে 5 ক্রোর করে দিতে হবে। এখন ডিজাইন লাইফ হচ্ছে 100 ইয়ার্স, এবং এখানে এটা হচ্ছে MARR, এটা হয়তো আমরা আগে দেখিনি, এটাকে বলে মিনিমাম অ্যাট্রাকটিভ রেট অফ রিটার্ন। দিস ইজ নাথিং বাট দি রেট অফ রিটার্ন দ্যাট উই হ্যাভ বিন অবজার্ভিং সো ফার। সো দিস ইজ কল্ড মিনিমাম অ্যাট্রাকটিভ রেট অফ রিটার্ন। এটা ধরে নেওয়া হচ্ছে এটা 5%। তাহলে এখন which option should IHD go with? এটা হচ্ছে আমাদের প্রথম কাজ, যে আমরা কিভাবে ডিসাইড করবো যে আইএসডি কোন অপশনটা সিলেক্ট করবো। কিভাবে ডিসাইড করবো বলো দেখি? কি হবে অপশন এ তে? কি ক্যালকুলেশনটা কি হবে? খুবই ইজি, মুখে মুখে করে ফেলা যায়। 50 প্লাস ফার্স্টেরটা হচ্ছে 50 প্লাস 7.5 বাই 0.05, এটা হচ্ছে আসতেছে 200 ভেরি কোটি, গুড। 200 crores। আর এর হ্যাঁ, পরেরটা হচ্ছে 75 প্লাস হচ্ছে 75 প্লাস 5 5 ডিভাইডেড বাই divided 0.05, ওটা আসতেছে হচ্ছে 175। থ্যাংক ইউ সো মাচ, পারফেক্ট। তাহলে এটা হচ্ছে 200 ক্রোর, এটা হচ্ছে 175 ক্রোর। তাহলে যেহেতু দিস ইজ অনলি কস্ট, এখানে কোনো মানে ওদের এই ব্রিজ থেকে ওদের ইনকাম হবে, টোল আসবে নাকি, এগুলো যেহেতু আমাদের কোনো কিছু নাই, কাজেই আমরা কোন অপশনটা চুজ করব? বি। বি চুজ করবো, কারণ বি একটু বড় হয়। সরি, ডিপার্টমেন্টে থাকলে যেটা হয়, রুমে দরজায় থাকলে মানুষ ভাবে যে কোনো সময় আর কি হাত পাওয়া যাবে। সরি কথা। তাহলে এখানে আমরা আরএসটি মানে রেশনালি, ইফ দে মেক দি রেশনাল ডিসিশন দেন দে উড গো উইথ দি অপশন বি। ঠিক আছে, আচ্ছা এরপরে আসি। তাহলে অপশন বি তে তারা কত টাকা সেভ করতে পারবে? তাহলে 25 ক্রোর সেভ করতে পারবে। ওকে,
আচ্ছা, এখন আসি যে আমরা যদি আমাদের রেট অফ, আচ্ছা এখানে একটা কথা বলি, যেহেতু আমরা আস্তে আস্তে একটু প্র্যাকটিক্যাল প্রবলেমের দিকে যাচ্ছি। এখানে যে আমি তোমাকে একটা রেট অফ রিটার্ন দিয়ে দিলাম, এটা কিন্তু আসলে একটা মেড আপ ভ্যালু। মেড আপ ভ্যালু সেটা তো আমরা নিশ্চয়ই বুঝতেই পারছি, তাই না? কারণ এইটা 5%ই আসলে রিয়েলাইজ করবে, নাকি হচ্ছে যখন আসলে অ্যানুয়াল মেইনটেনেন্স কস্ট চলবে তখন এটা 5% হবে, নাকি 10% রিয়েলাইজেশন আসবে, নাকি 12%, ওখানে ইনফ্লেশন কেমন হবে, টাকার ভ্যালু কেমন থাকবে, এগুলো আমরা কিছু জানি না। সো দিস ইজ অ্যাকচুয়ালি আ গেজ। The best that we can do is we can gauge. So এই কারণে আমরা আসলে যখন প্র্যাকটিক্যাল প্রজেক্ট করি, আমরা আসলে একটা আই ভ্যালু নিয়ে ক্যালকুলেশনটা করি না। We have to give trial and error with multiple I values. So I এর একটা রেঞ্জ ধরে আমরা ক্যালকুলেশনটা করি। So that is what is called sensitivity analysis. Okay. So sensitivity analysis মানে sensitivity analysis, this is not the only way of doing sensitivity. কারণ এখানে যে অ্যাজাম্পশনটা আছে যে অপারেশন মেইনটেনেন্স কস্টে 7.5 crore যাবে, there is some assumption in that part also. So এই ভ্যালুটা 7.5 না হয়ে এটা 8.5 হতে পারে। So সেখানে একটা সেন্সিটিভিটি ইস্যু চলে আসে। বাট let's take one step at a time. So এইটা একটা মেজর সেন্সিটিভিটি অ্যানালাইসিস এর স্কোপ, যে যেখানে আমরা 5% টাকে ভ্যারি করা যদি 8% এ যাই, তাহলে how would that cost change? আমরা একটু করতে পারি এটা, আমরা যদি একটু করি, এটা ট্রাই করি, এটা যদি আমি 0.08 এ কনভার্ট করে দিই, তাহলে ভ্যালু গুলো কিভাবে চেঞ্জ হয় আমাকে একটু বলবো? 200 crore কত হবে সেক্ষেত্রে? ম্যাম ওটা আসতেছে হচ্ছে 143.75। 143.75, থ্যাংক ইউ। আর পরেরটা হচ্ছে 137.5। রাইট। তো আমরা কি দেখলাম দেখো, অপশন বি টা স্টিল লুক্রেটিভ, কিন্তু অপশন বি টা কিন্তু এখন যে মার্জিনটা ছিল সেটা আমার এখন মাত্র হয়ে গেল অ্যারাউন্ড 6-7 crore। যেটা আমার একটা 25 crore এর মার্জিন ছিল, বা 25 crore আমি দেখছিলাম বি অপশন উড বি বেটার ফর মি। এখন কিন্তু আমি যখন 8% এ আসছি, আমার এই মার্জিনটা কিন্তু কমে গেল। তো এইটা থেকে আমাদের হয়তো মাথায় আসতে পারে যে which value of I will make the two project মানে RHT will be ambivalent between the two project, মানে they will not have an option to choose between the two options. এটা আমরা সহজে বের করতে পারি না? কিভাবে বের করতে পারি বলতো? তাহলে আমাদের কি ডিসিশন ভ্যারিয়েবল হবে হচ্ছে I, তাহলে 50 প্লাস 7.5 ডিভাইডেড বাই I, এটা কোন পয়েন্টে আমার ইকুয়াল হয়ে যাবে 75 প্লাস 5 ডিভাইডেড বাই I। এটা যদি আমরা সলভ করি তাহলে তুমি দেখবা তুমি I এর একটা ভ্যালু পাবা। এই ভ্যালুটা কি ভ্যালু? এই ভ্যালুটা হচ্ছে সেই ভ্যালু যে ভ্যালুটা আসলে both the project A and project B will be equivalent. ঠিক আছে, এটা বলতে খুব সহজ, if I'm not wrong it will be 10 10% গেলে 10%। হ্যাঁ 0.1 মানে 10%। So 10% এ গেলে the two projects will be equivalent to each other. ওকে, তো এটা হচ্ছে একটা সেন্সিটিভিটি অ্যানালাইসিস এর এক্সাম্পল দেখলাম আমরা। এখন আমাকে তোমরা একটু বলো যে হোয়াট নন ফাইন্যান্সিয়াল ফ্যাক্টরস শুড ইনফ্লুয়েন্স দি ডিসিশন। মানে ধরো আমি ধরে নিচ্ছি যে আমার, আচ্ছা একটু প্র্যাকটিক্যালি আমরা আগে চিন্তা করি যে আসলে কি এটা পুরো মেড আপ, মানে কেন এরকম হতে পারে যে অপশন বি তে 75 crore হচ্ছে কনস্ট্রাকশন কস্ট, এখানে কনস্ট্রাকশন কস্টটা বেশি কিন্তু অপারেশন মেইনটেন্স কম কস্ট লাগছে। আবার অপশন এ তে হচ্ছে কনস্ট্রাকশন কস্টটা কম কিন্তু অপারেশন মেইনটেন্সে কস্ট বেশি লাগছে। এটা মানে can you put some in terms of materials or in terms of whatever civil engineering experience you have, can you ম্যাম ওই যে লো কস্ট যে রোড গুলো আছে ওইগুলা তো আপনার করতে অনেক কম টাকা লাগে, পরবর্তীতে এগুলার মেইনটেনেন্স আসলে অনেক টাকা লাগে। আর আর এই যে সাধারণত যে রোড গুলা ডিজাইন করে বা মানে একটু হাই কোয়ালিটি যেগুলো আছে ওগুলা তো মানে জি প্রথমে জি করতে একটু বেশি টাকা লাগে, পরে আসলে কম টাকা দিয়ে মেইনটেনেন্স করে। ম্যাম ভেরি গুড। রিজিড পেভমেন্ট আর ফ্লেক্সিবল পেভমেন্টের উদাহরণ দেওয়া যায়। ওকে ওকে, রাইট, বলো, শেষ করো, তোমার আরেকটু এক্সপ্লেন করো যাতে বাকিরা বোঝে। ম্যাম ফ্লেক্সিবল পেভমেন্টে তাড়াতাড়ি মানে একটু খরচ কম হলেও মানে এটার রাইট অপারেশন রাইট কস্ট অনেক বেশি। রাইট রাইট, গুড, থ্যাংক ইউ। হ্যাঁ, দুজনেই যেটা বলেছে একেবারে পারফেক্ট। আমরা রিজিড ফ্লেক্সিবল দিয়ে বুঝতে পারি, অথবা ম্যাটেরিয়াল রিজিড বা সেম মানে রিজিডের ক্ষেত্রে যেহেতু কনস্ট্রাকশন কস্ট একটু বেশি লাগে কিন্তু এটা যেহেতু আমাদের সিলিং অনেক বেটার থাকে, এখানে পানি টানি ইনফিলট্রেশন অনেক কম হয়, সেক্ষেত্রে অপারেশন মেইনটেন্স কস্ট কমে যায়। সো দ্যাট ইজ ওয়ান গুড এক্সাম্পল। আবার এমনও হতে পারে আমি হয়তো রিজিডেই যাচ্ছি, তারপরে হয়তো আমি পুয়ার কোয়ালিটি ম্যাটেরিয়াল ইউজ করলে আমার হয়তো কনস্ট্রাকশনে একটু টাকা বাঁচাচ্ছি, আমার অপারেশন মেইনটেন্যান্সে বেশি কস্ট লাগবে।
আর এখানে তারপরও আরেকটা কথা যেটা আমরা আগেও একটু আলাপ করলাম, যে এমন হচ্ছে যে আমার অপশন বি তে কস্ট কম লাগছে, ধরো 5% ধরে যদি আমি চিন্তা করি 175 ক্রোর লাগছে, আর অপশন এ তে আমার 200 ক্রোর লাগছে, কিন্তু তারপরও আমি অপশন এ প্রেফার করতে পারি। কোন ক্ষেত্রে? যে আমার হয়তো আপফ্রন্ট কস্ট আমি কিছুতেই কাউকেই রাজি করাতে পারছি না, আমি কোনো লোন টোন নিয়েও আমার পক্ষে আপফ্রন্টে 75 ক্রোর দেওয়া সম্ভব হচ্ছে না, সেক্ষেত্রে আই ক্যান স্টিল গো উইথ অপশন এ আর কি। ঠিক আছে, তো আমরা যদি মানে এক্সপ্লেন করি তাহলে এনি অপশন ইউ ক্যান এক্সপ্লেন ডিউরিং ইউর এক্সাম যে তুমি কোন অপশনের সাথে যেতে চাও, দ্যাট ইজ পার্টিকুলার। সো এটা একটা নন ফাইন্যান্সিয়াল ফ্যাক্টর যেটা আমি বললাম, মানে ম্যাথমেটিক্যালি আমি দেখছি আমার অপশন বিটা বেটার, কিন্তু তারপরেও মানে দেয়ার কুড বি সাম আদার ইস্যুস which can guide me to go with option A rather than option B. ম্যাম আচ্ছা, ওইখানে একটা এটা কোশ্চেন ছিল, হ্যাঁ বলেন বলেন। এই যে আপনার এখানে যে পার্সেন্টেজ এটা আসলে কিসের বেসিসে আসতেছে, যেখানে 5%, 8%? এটা হচ্ছে যে তোমার ইনফ্লেশন কেমন তোমার দেশে, তারপরে ডেভেলপিং কান্ট্রি হলে তোমার টাকার ভ্যালু কি ভবিষ্যতে বাড়বে নাকি কমবে। ওই যে তিনটা পয়েন্ট যেটা ছিল, পার্চেজিং পাওয়ার অফ মানি, তারপর হচ্ছে তোমার রিস্ক, এবং হচ্ছে ইনফ্লেশন, এগুলোর উপর ডিপেন্ড করে এক একটা দেশের আয়ের ভ্যালু ঠিক হয়। আমরা যেমন আমি এখানে যে প্রবলেমটা মেড আপ করেছি এটা আসলে নট ভেরি গুড এক্সাম্পলস অফ আই দ্যাট উই ইউজ ইন বাংলাদেশ। ইট শুড, আমরা কখনো আয় টেনে নিচে ধরি না, কারণ যেহেতু আমরা ডেভেলপিং কান্ট্রি, আমাদের ইনফ্লেশন অনেক বেশি, পার্চেসিং পাওয়ার ড্রাস্টিক্যালি ড্রপ করে উইথ টাইম পিরিয়ড। তো আমরা এখানে আই ইজ ইকাল টু 10 ধরি সাধারণত, 10 এর উপরে যায়, 10, 12, 15 এগুলো হচ্ছে রেগুলার ভ্যালু, তুমি দেখবা গভর্নমেন্ট প্রজেক্টের জন্য ধরা হয়, এখানে 5, 8 এটা একটু লোয়ার রেঞ্জেই ধরে ফেলেছি। আর ইউরোপিয়ান কান্ট্রি গুলোতে দেখবা 3, 4 এরকম ধরা হয়। I জানি না if that answered your question. ওকে, আনইকুয়াল লাইফসটা হয়তো আমরা পুরোটা দেখতে পারবো না, একটুখানি প্রবলেমটা শুরু করি তারপরে আমাদের কুইজটা একটা ক্লাস শেষ করে ফেলবো। আনইকুয়াল লাইফ হচ্ছে এটা যদিও সেকশন এ দিতে, আচ্ছা লেটস স্টপ হিয়ার টুডে, কারণ আমি সেকশন এ দিতে এতটুকু এ আসতে এতটুকু বলেছি, কাজে আমার কাছে মনে হয় আমরা কুইজটা যেতে পারি, আমি কুইজের লিঙ্কটা দিই, তারপরে আমরা ক্লাস শেষ করে ফেলি। ঠিক আছে, একটু খালি বলে নেই, প্রত্যেকে যারা যারা প্রেজেন্ট আছো প্রত্যেকে ওখানে একটা